হ্যালো ভিউয়ার্স, স্বাগতম দুর্গ মিডিয়ার নতুন ভিডিওতে। আমরা এই ভিডিওতে জানব প্রিলিমিনারি টু মাস্টার্স এর মানে কোটা এবং মাইগ্রেশন ফলাফলের যে নোটিশ বা বিজ্ঞপ্তি এবং সার্কুলার যেটা বললেন আপনারা সেটা সম্পর্কে। এটা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স 2022-23 সেশনের যে সার্কুলারটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন বিগত সালের হয়তোবা এবং আগামী যে সালগুলো আসে সে সালের নিয়মগুলো আপনারা জানতে পারবেন কিছু কিছু। তো যারা আমাদের ভিডিও দেখেন না অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও দেখবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। নোটিশটি সম্পূর্ণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, একটা ভিডিওতে অনেক লম্বা ভিডিওগুলো পরে আপনাদের দেখতে অসুবিধা হতে পারে, কারণ বর্তমানকার মানুষ শর্ট ভিডিও বেশি দেখে। সুতরাং ভিডিওটি শর্ট করে আমরা তৈরি করবো। তো নোটিশে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 25/8/2025, অর্থাৎ আজ থেকে 2 দিন আগে ফলাফল দিয়েছে বিকেল 4টায়। তো এই ফলাফল প্রকাশিত হওয়ার কথা 4টার আগেই ফলাফল পাওয়া যায়, 3:30টার দিকে ফলাফল পাওয়া যায়, সার্ভার চালু হয়ে যায়, তো ওই সময় ফলাফল পাওয়া যায়। তো 3:30টায় আর কি, 3:30টায় সার্ভার চালু হয়ে গেলে বা 3টায় সার্ভার চালু হয়ে গেলে, যেটা পূর্ব সার্ভার চালু হয়ে গেলে তখন রেজাল্টটা পাওয়া যায় 1 ঘন্টা আগেই বা 4টার সময় পাওয়া যেত বলা চলে। তো 25 তারিখ 4টায় ফলাফল দেওয়ার পরে অনেকেই চান্স পেয়েছে, অনেক আসলে সাবজেক্ট চান্স পায়নি। তো এখানে দুটো বিষয়ের মধ্যে রেজাল্ট দেওয়া হয়, যার জন্য অনেকে চান্স পায়, অনেকে পায় না। এক হচ্ছে কোটা আর এক হচ্ছে মাইগ্রেশন। যারা মাইগ্রেশন করেছেন এদেরকে, যারা কোটা তাদেরকে আগে সাবজেক্ট দেওয়া হয় এখানে, তারপরে যারা মাইগ্রেশন করছে তারা মাইগ্রেশন সংযুক্ত সাবজেক্টগুলো পায় এইখানে। যারা কোটা তারা একটু মানে হতভাগ্য বলা চলে তাদেরকে, বা দুর্ভাগ্যা বলা চলে তাদেরকে, কারণ তারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পায়নি। তো এখানে যে অল্প কিছু সিট আছে সিটে যদিও তাদেরকে বেশিরভাগ সিট তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং তারা চান্স পেয়ে যাবে, কিন্তু তারা ফার্স্ট মেরিট চান্স পায়নি, অর্থাৎ তারা মানে যোগ্য না অযোগ্যই বলা চলে, এরকম একটা সিস্টেম এখানে আসে আর কি। তো এখন কথা হচ্ছে যে কত দিনের মধ্যে ভর্তি হতে হবে। অলরেডি 2 দিন চলে গেছে। তো নোটিশে এখানে 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত একটা ডেডলাইন দেওয়া আছে। তো এই ডেডলাইনের মধ্যে আপনাকে কলেজে গিয়ে ফর্ম জমা দিতে হবে, এবং কলেজে যদি আপনার পরিচয় কেউ থাকে যে আপনার ফর্ম জমা দেওয়া ছাড়াই আপনার আবেদন কনফার্ম করে দিতে পারবে, তো তাকে ফোন করুন, তাকে ফোন করে তার আপনি আবেদনটা কনফার্ম করে নিন। না হলে দেখা যাচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে আপনি ফর্ম জমা দিতে পারলেন না, চাকরিতে আপনি ব্যস্ত, আপনি যেতে পারলেন না। সেক্ষেত্রে আপনি তাকে ফোন করে আপনি আবেদনটা কনফার্ম করে নিন, যদি আপনার পরিচিত থাকে সে। আর পরিচিত থাকার কথা না, যদি অপরিচিত থাকে তাহলে তো কিছু করার নেই, কিছু বলার নেই। আপনাকে সশরীরে গিয়ে আবেদন কমপ্লিট করতে হবে, অথবা কাউকে পাঠিয়ে, বিশ্বস্ত কাউকে পাঠিয়ে আপনার পরিবারের এবং অবিশ্বস্ত কাউকে না, যে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট মেরে দিতে পারে এরকম কাউকে না, আপনার বিশ্বস্ত কাউকে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় আপনি আপনার কাঙ্ক্ষিত কলেজে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিলে তিনি যদি ভর্তি কনফার্ম করতে পারেন, মানে যাকে বিশেষত তাকে পাঠাবেন যাকে আপনি অভিভাবক হিসেবে জানেন, যার নামটা আপনি আপনার আবেদনপত্রে দিয়েছেন। তো সেটা দিলে সবচেয়ে ভালো হয় এক্ষেত্রে, কারণ অভিভাবক আপনি বাদ দিয়ে আপনার অভিভাবক আপনাকে ভর্তি করাতে পারে। আপনার অভিভাবকের এই মানে ক্রাইটেরিয়াটা আছে, বা এই উপযুক্ততা, বা এই যাকে বলে উপযুক্ততাটা আছে আর কি, উর্দি আছেন আর কি, উপযুক্ত আছে, বা মানে পরিপূর্ণ একটা চুক্তির মধ্যে সে আসছে আর কি। তো এই জন্যে যে অভিভাবক সে ভর্তি করতে পারবে, বা তার অধিকার আছে, সে অধিকার প্রাপ্ত এটা, তো সে আপনাকে ভর্তি করতে পারবে। তো আপনি যে আপনার যে অভিভাবক হিসেবে যার নাম দিয়েছেন অবশ্যই তাকে পাঠাবেন, এবং তাকে বলবেন যে আপনাদের সেই স্বাক্ষরটা যেন আপনি সেই স্বাক্ষরটা যেন আপনার স্বাক্ষরটা সে দিতে পারে, সে দেয়। এবং এমন লোককে পাঠাবেন, মানে অভিভাবককে পাঠালেও সাথে এমন একজনকে পাঠাবেন যে সমস্ত কিছু বোঝের সাথে বুঝতে পারে, এবং জানাবো যে জ্ঞানী মানুষ যে ভুল করবে না, কারণ একটা ভুল কিন্তু অনেক বড় একটা ঘটনার সাক্ষী হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি সেটা করবেন না। ডেডলাইন মাত্র 1 তারিখ পর্যন্ত, খুবই অল্প সময়, 7 দিন সময়। তো অনেকে এর মধ্যে ছুটি ম্যানেজ না করতে পারে, মাস শেষের দিকে অনেকে ছুটি পাবে না, অনেকে ছুটি পেতে পারে। তো সেক্ষেত্রে মানে 1 মাসে 3 বার তো ছুটি দেয় না, তো একটু কষ্টকর হয়ে যাবে। ডেডলাইনটা আর একটু বাড়িয়ে দিতে বলে ভালো হতো, আগে ডেডলাইনটা আর একটু বাড়িয়ে দিলে ভালো হতো, তো অনেকে ছুটিটা পেয়ে যেত আর কি। অন্তত 1 তারিখ পর্যন্ত ডেডলাইন, বা 2 তারিখ 3 তারিখ পর্যন্ত প্রথম ডেডলাইনটা দেওয়া উচিত ছিল। এরপরের থেকে পরের মাসে এই সার্কুলারটা দেওয়া উচিত ছিল, বা এই ফলাফলেরটা দেওয়া উচিত ছিল, যাতে কিছু মানুষ ভর্তি করতে পারে।
কিছু মানুষের রেল লাইনটা ওভার না হয়ে যায়। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্টে জানাবেন। অনেকে আমাদের ভিডিও দেখেন না, অনেকে আমাদের দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের কিছু অনুরোধ আমাদের ভিডিও অবশ্যই দেখবেন। ধন্যবাদ।